সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় ৭ পুলিশ সদস্য বরখাস্ত। এদিকে নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলছে সালাউদ্দিন। আরও থাকছে, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে, বলল শামা ওবায়েদ। এদিকে আওয়ামী লীগ ছাড়লেন ৫ নেতা। ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সিরাজগঞ্জের কাজীপুরে ৫ নেতা। এবং সর্বশেষ থাকছে, সংঘবদ্ধ সাইবার আক্রমণ ভাবাচ্ছে বিএনপিকে। মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় ৭ পুলিশ সদস্য বরখাস্ত। রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সের মালামাল সহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ৭ পুলিশ সদস্যকে বরখাস্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপপুলিশ কমিশনার বা ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওসি প্রত্যাহারের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, দায়িত্বে অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মুবাশির সহ একজন এএসআই ও ৫ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপির সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার ভোর আনুমানিক ৪:৩০ থেকে ৫:৩০টার মধ্যবর্তী যে কোনো সময়ে ঘুমিয়ে থাকা ৪ জন ফোর্স ও ৩ জন আনসার সদস্যের পাশ থেকে তাদের ৪টি ব্যাগ, ২টি মানি ব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ছিল ৩০ রাউন্ড শটগানের গুলি। পরবর্তী সময় সকাল ৫:৯টায় পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এদিকে নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলছে সালাউদ্দিন। নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। দেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সম্ভাব্য সকল প্রার্থী ও জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় যদি কোনো দল বিভ্রান্তির সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণই তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলাস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশের ভেতরে বাইরে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে নিউ ইয়র্কে অবস্থানরত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক অনুষ্ঠানে বলেছেন। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে গণতান্ত্রিক উত্তরণের যে নির্বাচনী প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। পিআর পদ্ধতি সম্পর্কে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি, যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সবসময়ের জন্য। কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতির একটা জরিপে দেখলাম দেশের ৫৬% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। কোন একটা জরিপে দেখলাম কোন একটা দল বলছে ৭০% মানুষ পিআর চায়। যদি ৫৬% লোক পিআর পদ্ধতি নাই বুঝে, তাহলে ৭০% লোক কিভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, পিআর মানে মনে করি জনসংযোগ। সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। এর আগে জাতীয়তাবাদী উলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা, সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন সালাউদ্দিন আহমেদ। সেখানে নেতারা তার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আরও থাকছে, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে, বলল শামা ওবায়েদ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজদের ঠাঁই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজ যারা করে, তারা যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা আমার লোক অনৈতিক কাজে জড়িত থাকে, তাহলে তাকে পুলিশে সোপর্দ করুন। নিজ দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে শামা ওবায়েদ বলেন, আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান, তাহলে সব অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, থানায় দালালি
দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে, তারপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না। সোমবার 29 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বিকাল থেকে রাত 11টা পর্যন্ত অন্তত 20টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি বলেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না, হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে দেখে। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসরে বছাচারা দিয়ে উঠতে পারে, তারা পূজা মণ্ডপ এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে আমাদের বিএনপি নেতাকর্মীরা রাত দিন 24 ঘন্টা পাহারা দিবে, যাতে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শুধু পূজা নয়, যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম KM ওবায়দুর রহমান সারা জীবন হিন্দু ভাই বোনদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে থাকব। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, তাই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ প্রমুখ। এদিকে আওয়ামী লীগ ছাড়লেন 5 নেতা। ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সিরাজগঞ্জের কাজীপুরে 5 নেতা। সোমবার 29 সেপ্টেম্বর উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা 5 জনেই স্থানীয় একটি কলেজে চাকরি করেন। পদত্যাগকারী নেতারা হলেন উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলাইমান হোসেন, সহপ্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষক লীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন। সাংবাদিকদের সামনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের লিখিত ঘোষণায় তারা বলেন, আমাদের ব্যক্তিগত কারণে এবং ভবিষ্যতের কথা ভেবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম। কোনো প্রকার চাপে নাই, স্বেচ্ছায় সগেনে এ পদত্যাগ করেন বলে উল্লেখ করেন তারা বলেন, ভবিষ্যতে কেউ আমাদের আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে জড়াবে না বলে জানানো হয়। পদত্যাগকারীরা ভবিষ্যতে কোনো দলে যোগ দিবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি। এবং সর্বশেষ থাকছে সংঘবদ্ধ সাইবার আক্রমণ ভাবাচ্ছে বিএনপিকে। দলীয় নেতাদের বিব্রতকর ছবি, ভিডিও ও অডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর বিষয়টি বিএনপিকে বেশ ভাবাচ্ছে। এ ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকায় দলটির নেতারা মনে করছেন এটি সংঘবদ্ধ অপপ্রচার। শুরুতে এই সাইবার আক্রমণকে আমলে না নিলেও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির শীর্ষ নেতারা এখন নড়ে চড়ে বসেছেন। নেট দুনিয়ার অপপ্রচার থেকে রেহাই পাওয়ার পাশাপাশি করণীয় ঠিক করতে পুরো বিষয় নিয়ে দলের ভেতর বিস্তর পর্যালোচনা চলছে। তবে দলীয় তহবিল না থাকায় গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বিএনপি। সঙ্গে রয়েছে সমন্বয়হীনতা। ভার্চুয়াল জগতে বিএনপির উপস্থিতি খুব একটা না থাকায় নির্বাচনের আগে দলটির বিরুদ্ধে অপপ্রচার আরও বাড়তে পারে বলে শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। বিএনপির নেতাকর্মীরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে দলের সক্রিয় নেতাকর্মী কেউ অপপ্রচার থেকে রেহাই পাননি। ব্যঙ্গ, ফটোকার্ড থেকে শুরু করে মিথ্যা তথ্য ছড়ানো, বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। এতে বিভ্রান্ত হয়ে দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেও দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড দিলারা চৌধুরী সমকালকে বলেন, আগে মানুষ মূলধারার সংবাদের উপর ভরসা করত, এখন সামাজিক মাধ্যমে মানুষ ঝুঁকেছে, সেখানে নানা অপপ্রচার হয়ে থাকে। এটিকে এখন হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে এআই প্রযুক্তি তো আরও ভয়ঙ্কর। এই অপকৌশলকে এখনই রোধ করতে হবে, না হলে আগামী নির্বাচনের আগে এটি ভয়াবহ রূপ নিতে পারে, যার মাধ্যমে নির্বাচনী পরিবেশ হুমকিতে পড়তে পারে। তাই সাইবার আক্রমণ বন্ধে সরকার ও নির্বাচন কমিশনকে এখন থেকেই কাজ করতে হবে। ডিজিটাল যুগে এখন সবার হাতে হাতে স্মার্ট মোবাইল ফোন, ইন্টারনেটও সহজলভ্য। বাস্তবতা ছেড়ে মানুষ আস্তানা গেড়েছে সামাজিক মাধ্যমে। চারপাশে কি ঘটছে তা তাৎক্ষণিক পেয়ে যাচ্ছে সবাই। বাংলাদেশে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের মধ্যে 84% মানুষের রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট। দেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 5 কোটি থেকে 6 কোটি। ইউটিউবে দর্শক সংখ্যা 3 কোটিরও বেশি। এর মধ্যে জেন জি বা তরুণদেরই প্রাধান্য। জামায়াত শিবিরকে বেশি দায়ী করছে বিএনপির আইটি সেল দাবি করছে তারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এবং দীর্ঘদিন পর্যালোচনা করে দেখেছে বিএনপির বিরুদ্ধে 70% অর্থাৎ আওয়ামী লীগ ও জামাত আলাদাভাবে গুজব ছড়ানো হচ্ছে ভারত থেকে। এছাড়া 15% উত্তর কোরিয়া, 10% পাকিস্তান, তুরস্ক অর্থাৎ জামাত শিবির এবং
বাকি ৫% রাশিয়া, চীন, বাংলাদেশ সহ অন্য দেশ থেকে। এসব দেশে অর্থের বিনিময়ে ডিজিটাল মার্কেটিং মেথড ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। দলটির আইটি সেলের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গুজব, তথ্যের বিকৃতি, ভুয়া সংবাদ ছড়ানো পুরাতন অপকৌশল। বিগত ফ্যাসিবাদ সরকার ক্ষমতার অপব্যবহার করে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এ কাজ এখন বেশি করছে জামায়াত শিবির। এ কাজে তারা খুবই এক্সপার্ট। তাদের প্রত্যেক সদস্যের একাধিক আইডি রয়েছে। এর মাধ্যমে সম্মিলিত আক্রমণ করা হয়। বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান অ্যাপোলো সমকালকে বলেন, মানুষের মনে যখন বারবার একই ধরনের নেতিবাচক তথ্য প্রবেশ করে তখন তারা সত্য মিথ্যার বিভাজন করার ক্ষমতা হারায়। দীর্ঘমেয়াদী এই নেতিবাচক তথ্যের পুনরাবৃত্তি ব্যক্তিরা বিশ্বাস করতে শুরু করে। একে ইলিউশন অফ ট্রুথ এফেক্ট বলা হয়, যেখানে মিথ্যা তথ্য বারবার শুনলে মানুষ সেটিকে সত্য বলে মনে করে। অপপ্রচারের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, দেশের মানুষ এখন অনেক সচেতন, তারা অনেক কিছু জানতে চায়, এজন্য সামাজিক মাধ্যমে তারা সক্রিয়। এটিকে টার্গেট করে পতিত স্বৈরাচারের দল ছাড়াও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধীরা বিএনপির বিরুদ্ধে সাইবার আক্রমণ করছে। প্রতিনিয়ত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি শ্রেণী গুজব তৈরি করছে। এ অপপ্রচারের জবাব দিতে সামাজিক মাধ্যমে সবাইকে সক্রিয় থাকতে হবে, সত্য তুলে ধরতে হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমকালকে বলেন, সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে রাখার সুযোগ নেই, বরং জামাতের বিরুদ্ধেই অপপ্রচার হচ্ছে। জামাতের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেটি বিএনপি আনুষ্ঠানিকভাবে করলে তা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে না পারে তাহলে জামায়াত ব্যবস্থা নেবে। আর্থিক সংকট রয়েছে, সমন্বয়হীনতা। বিএনপির আইটি সেলের কর্মকর্তারা জানান, বিএনপির বিরুদ্ধে গুজব ছড়াতে এই খাতে প্রতি মাসে ৬ কোটি থেকে ৮ কোটি টাকা খরচ করা হচ্ছে। বিপরীতে বিএনপি আছে আর্থিক দৈন্যে। আইসিটি সেলের এক সদস্য জানান, এমন কাল্পনিক গুজব প্রতিরোধে ব্যাপক কর্মযজ্ঞের পাশাপাশি পর্যাপ্ত অর্থ ও দক্ষ জনবলের প্রয়োজন। বিএনপির এ বিষয়ে দক্ষ টিম থাকলেও প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারছেন না শুধু আর্থিক সংকটের কারণে। এ খাতে বিএনপির কোনো বাজেট নেই। তারা আক্ষেপ করে বলেন, দলের নেতারা হয়তো আর্থিকভাবে ধনাঢ্য, কিন্তু দল হিসেবে বিএনপি দরিদ্র, এজন্যই কোনো তহবিল নেই। এছাড়া আইসিটি ও মিডিয়া সেলের মধ্যে রয়েছে সমন্বয়হীনতা। এখন সবকিছু নিয়ন্ত্রণ করছে মিডিয়া সেল, সেখানে আইসিটি সেলের গুরুত্ব কম। আইসিটি সেলে যারা বিগত দিনে বিনা পারিশ্রমিকে দলকে ভালোবেসে কাজ করেছেন, এমন ছাত্রদল যুবদলের মেধাবীদের বাদ দিয়ে কমার্শিয়াল আইটি বিশেষজ্ঞদের দিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে মিডিয়া সেল। ফলে আইসিটি সেল আরও গুরুত্বহীন হয়ে পড়ছে। সময়ের ফাঁদে বিএনপি। দ্য রয়্যাল আইটি সলিউশনের চেয়ারম্যান ও আইটি বিশ্লেষক সাইফুল ইসলাম শাকিল জানান, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার সাধারণত বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ১২টার মধ্যে শুরু হয়। এ সময় দলের নেতাকর্মী কেউ বিশ্রামে, কেউ ঘুমিয়ে পড়েন। সাধারণত গুজব প্রচারের পর এর কাউন্টার দিতে ৮ ঘণ্টা সময় পাওয়া যায়। এর মধ্যে ফ্যাক্ট চেকের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে পারলে ওই গুজব রোধ করা সম্ভব। ডিজিটাল মার্কেটিং মেথড ব্যবহার করে কাউন্টার পোস্ট ভাইরাল করতে হলে ন্যূনতম কিছু সময়ের প্রয়োজন। আবার গুজবের পোস্ট দেখলেই সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেওয়ার মাধ্যমেও এটিকে রোধ সম্ভব। যখন অনেক মানুষ একসাথে রিপোর্ট করবে তখন ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে একটি ব্যবস্থা নিবে। বিএনপি নেতাকর্মীরা যাতে সেই সুযোগ না পান সেজন্য রাতেই বেশি এ কাজ করা হচ্ছে। উচ্চ প্রযুক্তির ব্যবহার। ওয়ান মল আইটি লিমিটেডের নির্বাহী ও আইটি বিশ্লেষক সাইফুর রহমান আসাদ বলেন, মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং শক্তিশালী সফটওয়্যার দিয়ে এসব অপকর্ম করা হচ্ছে। গ্রিন স্ক্রিন, ডিপ ফেক এবং বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তির সহায়তায় এ ধরনের কাজ সূক্ষ্মভাবে করা সম্ভব। এতে করে এটি বাস্তব না বানোয়াট, সাধারণ দৃষ্টিতে তা বোঝার উপায় থাকে না। তিনি বলেন, সংঘবদ্ধ অপপ্রচারীরা ভুল তথ্যের প্রামাণ্য সূত্র ব্যবহার করতে ভুয়া সংস্থা ও অনলাইন পোর্টাল তৈরি করছে। এক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত গণমাধ্যমের লোগো, ফটোকার্ড ব্যবহার করে নিজেদের বানানো ঘটনা প্রচার করছে। আইটি বিশ্লেষকরা জানান, সম্প্রতি ভয়েস ক্লোনিংয়ের অনেক সফটওয়্যার বের হয়েছে, যেখানে একজন ব্যক্তির কণ্ঠে রেকর্ড করা বেশ কিছু ক্লিপ সরবরাহ করলে পরবর্তীতে সেই সফটওয়্যারগুলো স্ক্রিপ্ট অনুযায়ী সেই ব্যক্তির কণ্ঠ নকল করে যা ইচ্ছা বলানো যায়।